দিল্লি দরবারের সেই অহংকার আর তথাকথিত অপরাজেয় ক্ষমতার হ্রাস নাকি কোনোদিন ঢিলে হয় না। সেই অহংকারের ইমারতেও সজোরে দিলেন রাহুল গান্ধী। যে দিল্লি পুলিশ আর স্বরাষ্ট্র মন্ত্রক 1 মাস ধরে রক্ত ভেজা সত্যকে চেপে রাখার চেষ্টা করছিল, রাহুল গান্ধীর টানা 7 ঘন্টার জেদ আর লড়াইয়ের সামনে সেই পাওয়ারফুল রাষ্ট্র ক্ষমতাকে আজ হাঁটু গেড়ে বসতেই হলো। কোনো গল্প নয়, কোনো মিথ্যে আশ্বাস নয়, সোজা থানার ভেতরে ঢুকে ক্ষমতাকে থরথর করে কাঁপিয়ে দেওয়ার এই নজিরবিহীন গল্পটা আজ আপনাকে শুনতেই হবে। নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। পাওয়ারফুল শাসক নাকি ঝোঁকে না? হ্যাঁ ঝোঁকে, হাঁটু গেড়েও বসে, শুধু ঝোঁকানোর মতন দম থাকা চাই। আর ঠিক সেটাই গতকাল দেখালেন রাহুল গান্ধী। একাধিপত্যবাদে বিশ্বাসী শাসককে নথি স্বীকার করতে বাধ্য করলেন। যে এফআইআর ধামাচাপা দিতে 1 মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রক আপ্রাণ চেষ্টা করছিল, শেষমেশ সেই এফআইআর দায়ের করতেই হলো। গল্পটা শুরু 20শে জুলাই। তখন থেকেই স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ আর পুরো সিস্টেম এক নাগারে অস্বীকার করে আসছিল যে তারা ছাত্রদের ওপর পেলেট গান চালিয়েছে। কিন্তু রাহুল গান্ধী অনড় ছিলেন। তার দাবি ছিল পরিষ্কার, গুলি চলেছে, ছাত্ররা রক্তাক্ত, অনেকের চোখের আলো নিভে যেতে চলেছে। গতকাল রাহুল গান্ধী নিজে সেই আহত ছাত্রকে নিয়ে সোজা ঢুকে পড়লেন যেখানে সিজেপির বিক্ষোভ চলছিল, তার পাশেই সংসদ মার্গ থানায়। 20শে জুলাই সিজেপির সংসদ চলো অভিযানে পুলিশের ছররা বন্দুকে জখম হন হরিয়ানার 19 বছরের তরুণ সাহিল লোচাব। এ নিয়ে এফআইআর এর দাবিতে সাহিল এবং তার মাকে নিয়ে রাহুল সংসদ মার্গ থানায় ধর্নায় বসেন। প্রথমে দিল্লি পুলিশ কর্তারা এফআইআর এর দাবি নাকচ করেন, কিন্তু বেলা 11:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোদ বিরোধী দলনেতার ধর্নার চাপে শেষ পর্যন্ত পুলিশ সাহিলের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে। ওই থানায় গিয়ে যেভাবে রাহুল পুলিশকে চেপে ধরলেন তা কমিশনার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহজে কেউ ভুলবেন না। দেখুন সেই ভিডিও, শুনুন পুলিশকে রাহুল কি বলছেন। गोली नहीं चलाई गई तो वो कैसे? अगर आपने गोली नहीं चलाई किसी और ने चलाई होगी। ये सारे जो है इनकी आंख दिखाओ, ये जो इनकी आंख गई है इसके बारे में हम एफआईआर मांग रहे हैं और ये इनका हक बनता है। तो यू आर नॉट गोइंग टू फाइल इंडिविजुअल एफआईआर ऑन दिस मैन? इफ यू नॉट, आई एम टेलिंग यू व्हाट्स गोइंग टू हैपन। नहीं, मैं बता रहा हूं आपको होगा, तो आप समझ लो। आई विल गो आउटसाइड, I will sit there until the FIR is up. मैं 10 दिन, 20 दिन, 30 दिन, 50 दिन, 6 महीना वहीं बैठूंगा। You decide. It's legal. He is requesting an FIR. Sir, already No. He is requesting an individual FIR for this bullet, for the pellet injury. Okay, भैया. Very simple. You are not doing it. Sir, Okay, let's go. মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে থানার বাইরে লোক জমতে শুরু করলো। নেতা কর্মীরা পৌঁছতে লাগলেন। দেখতে দেখতে পুরো থানা যেন জনসমুদ্র। ভেতরে তখন ডিসিপি সাহেবের হাত পা ঠান্ডা। তিনি কমিশনারকে ফোনে ডায়াল ঘুরিয়ে যাচ্ছেন। স্যার, কি করব? এফআইআর লিখলে তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী ফেসে যাবেন। ওদিকে বিগ বস অমিত শাহ তখন বঙ্গ সফরে শিলিগুড়িতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে খোদ প্রধানমন্ত্রীর দফতরেও তোলপাড় শুরু হয়ে যায়। শেষমেশ বিজেপি নেতৃত্ব বুঝতে পারে এভাবে আর ঢাকা যাবে না, এবার রাজনৈতিকভাবে এর কাউন্টার করতেই হবে। তারপর শুরু হলো বিজেপির মরিয়া পাল্টা চাল। রবিশঙ্কর প্রসাদ প্রেস কনফারেন্স ডেকে রাহুল গান্ধীকে এক হাত নিলেন, বলে দিলেন রাহুল গান্ধী অরাজক। সেই পুরনো ভাঙা রেকর্ড বাজানো শুরু হলো। আরবান নকশাল অরাজকতা ছড়াচ্ছেন। কেন? কারণ উনি নাকি থানায় ঢুকে গেছেন, থানার সামনে ধর্নায় বসে পড়েছেন। কিছুক্ষণ পর মাঠে নামানো হলো জেপি নাড্ডাকে। বিজেপি যখন এভাবে গল্পটা ঘোরানোর চেষ্টা করছিল, দেশবাসীকে বিভ্রান্ত করার ছক কষছিল, ঠিক তখনই রাহুল গান্ধী ধর্না থেকে উঠে সোজা প্রেসের সামনে চলে এলেন। এসে কি করলেন? সমস্ত তথ্য প্রমাণ টেবিলের উপর নামিয়ে দিলেন, সোজা মেডিকেলের কাগজপত্র দেখিয়ে দিলেন, পাশে দাঁড় করিয়ে দিলেন সেই রক্তাক্ত ছাত্রকে। স্পষ্ট দেখা গেল সাহিলের ছাতির কাছে এখনো 3টে ছররা আটকে রয়েছে, যা অপারেশন করে বের করা সম্ভব নয়। আর চোখের ভেতর 3টে ছররা ঢুকে এক চোখের আলো চিরতরে নিভে যাওয়ার জোগাড়। রাহুল আহত ছাত্র আর তার কান্না ভেজা মাকে পাশাপাশি দাঁড় করিয়ে সোজা প্রশ্ন ছুড়ে দিলেন, এত প্রমাণ থাকার পরও এফআইআর কেন নেওয়া হচ্ছে না? চোখের এই ক্ষতগুলো দেখুন। জনতা তখন ফুঁসছে, থানার বাইরে ভিড় উপচে পড়ছে। দিল্লির উপর চাপ ততক্ষণে চরমে। শিলিগুড়িতে বসে অমিত শাহ বুঝেছিলেন জল মাথার উপর দিয়ে যাচ্ছে।
অবশেষে ওপর মহল থেকে নির্দেশ এলো, আর টানা যাচ্ছে না, পেলেট গান মামলায় এফআইআর লিখে নাও। অনেকটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার মতোই পুলিশ বাধ্য হয়ে সাহিলের এফআইআর নিল। একথা অস্বীকারের জায়গায় নেই যে এটা রাহুল গান্ধীর একটা বিরাট রাজনৈতিক জয়। 20 জুলাই যখন ছাত্ররা যন্তর মন্তর থেকে সংসদ ঘেরাও করতে গিয়েছিল, পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছিল, লাঠি চালিয়েছিল, কিন্তু আসল টার্নিং পয়েন্ট ছিল পেলেট গানের ব্যবহার। সরকার এতদিন এই ছড়রা চালানোর বিষয়টিকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। শাহের পুলিশ আর নাড্ডাজিরা বুক ঠুকে বলছিলেন কোনো গুলি চলেনি, কিন্তু গুলি চলেছিল তার জলজ্যান্ত প্রমাণ, ওই ছাত্র আর তার মেডিকেল রিপোর্ট। সিআরপিএফ এর নিজস্ব তদন্তেও উঠে আসে, সিআরপিএফ এর অধীন র্যাফের এক জওয়ান দিল্লির কনট প্লেসে পেলেট গান চালিয়েছিলেন। রাহুল সেই সত্যকেই টেনে সামনে নিয়ে এলেন এবং অমিত শাহের পুলিশকে বাধ্য করলেন এফআইআর দায়ের করতে। অবশেষে সেই এফআইআর হলো। এই একটা প্রশ্নেই তো অমিত শাহ পুরো বাদল অধিবেশনে দিশেহারা ছিলেন। 20 দিন ধরে না লোকসভা না রাজ্যসভা সদনের কোথাও তার পা পড়েনি। শুধু অমিত শাহ একা কেন, প্রধানমন্ত্রীও আসেননি ওই 20 দিন। এবার খেলাটা যখন তদন্তের কোর্টে যাবে, সেটা সিবিআই করুক কি কোর্টের নজরদারিতে হোক, আসল সত্য বাইরে আসবেই। গুলি চলেছিল কি চলেনি, ব্যালিস্টিক রিপোর্ট, ডাক্তারের সার্টিফিকেট মিথ্যে বলবে না। আর শরীর থেকে যখন পেলেট উদ্ধার হয়েছে, তখন ছড়রা যে চলেছে তা তো প্রমাণিত। তাহলে প্রশ্ন একটাই, এই গুলির নির্দেশ দিল কে? দিল্লি পুলিশ কমিশনার, সিআরপিএফ এর ডিজি, নাকি স্বরাষ্ট্র সচিব? যেদিকেই ঘুরুক দায় এড়ানোর উপায় নেই অমিত শাহের। কারণ দিল্লি পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ, র্যাফ, এমনকি হোম সেক্রেটারি, সবকটা দপ্তর তো তারই অধীনে। অর্থাৎ শাহজির নীরব সম্মতি ছাড়া এই নির্দেশ বের হওয়া সম্ভব নয়। গত 1 মাস ধরে রাহুল গান্ধী ঠিক এই সত্যটাই সামনে আনতে চাইছিলেন। এখন মোদ্দা প্রশ্ন হলো, 20 জুলাইয়ের ওই আন্দোলনের পর থেকে কি গুজরাট লবির রাশ আলগা হতে শুরু করেছে? আর যদি তাই হয়, তবে রাজনীতির ভবিষ্যৎ সমীকরণটা কি? আইন বিশেষজ্ঞ থেকে শুরু করে আম জনতা সবার প্রশ্ন একটাই, রাহুল তো শুধু এটুকু চেয়েছিলেন যে আইনের আওতায় মামলা হোক। এফআইআর করা তো যে কোনো নাগরিকের মৌলিক অধিকার, কিন্তু একটা সাধারণ আইনি প্রক্রিয়াতেই যদি মোদি শাহের পুলিশ কাঁপতে থাকে, তবে বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। পুলিশের এফআইআর নেওয়াকে রাহুল বলেছেন এটা ন্যায়ের পথে প্রথম পদক্ষেপ। তিনি বলেন, শাহের ভয় দেখে বোঝা যাচ্ছে তিনি অপরাধ স্বীকার করে নিচ্ছেন। উপর থেকে নিচ পর্যন্ত ছাত্রদের উপরে বর্বরোচিত হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আইনের প্রতিষ্ঠিত নিয়মটা খুব সহজ। কারোর উপর যদি হামলা হয়, যদি শরীরে মারাত্মক আঘাত লাগে, চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়, বুক পিঠে 300টা ছড়রা ঢুকে থাকে, তবে সেখানে অমিত শাহের আদেশ দেওয়ার অধিকারটা আসে কোথা থেকে? অমিত শাহ কি দেশের আইনের ঊর্ধ্বে? তিনি কি সংবিধানের চেয়েও বড়? যে ছেলের চোখ ফুটো হয়ে গেল, যার হৃৎপিণ্ডের ঠিক পাশে ছড়রা আটকে রইল, তার এফআইআর লেখা হবে কি হবে না সেটা নাকি সুপ্রিম কোর্টের কমিটি ঠিক করবে? এটা কোন ধরনের যুক্তি? পুলিশ নিজের কাজ করবে, এফআইআর নথিভুক্ত হবে, তারপর কমিটি তার রিপোর্ট দিক, অসুবিধা কোথায়? কিন্তু আইনি অধিকারকে আটকে রাখা তো স্রেফ গায়ের জোরে সত্যকে চেপে রাখার চেষ্টা। আসলে এটা কোনো সাধারণ আইনি লড়াই নয়, এটা সত্য আর অসত্যের যুদ্ধ। আর প্রশ্ন এখানেই, মোদি শাহের বিজেপি সরকার এত অসহিষ্ণু কেন? তারা সত্যের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছে কেন? লক্ষ্য করে দেখুন, গত কয়েক মাস ধরেই কিন্তু কেন্দ্র সরকার ব্যাকফুটে। প্রথমে নির্বাচনী বন্ড কেলেঙ্কারি, তারপর নিট পেপার লিক কেলেঙ্কারি, আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। ওদিকে রাম মন্দিরে ভক্তদের অনুদান চুরির কেলেঙ্কারি। সর্বোপরি 20 জুলাইয়ের ওই ঘটনা। মাঝে বন্দে মাতরম বিল পাশ করিয়ে সরকার ভেবেছিল রাজনীতি অন্যদিকে ঘুরিয়ে দেবে, ভেবেছিল একটা নতুন ন্যারেটিভ কন্ট্রোল তৈরি করে দেওয়া গেছে। কিন্তু কংগ্রেস যেভাবে এটাকে প্রতিরোধ করলো, সরকারের সেই ছক ভেস্তে গেল। সম্প্রতি একটা প্রবণতা স্পষ্ট, দেশের সংবিধান বা আইন যেভাবে চলার কথা সেভাবে চলছে না। শুধু ক্ষমতা টিকিয়ে রাখা আর ক্ষমতা বাড়ানোর জন্যই যেন আইনকে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বিরোধী শিবিরের এই জেদ আর রাস্তায় নেমে লড়াই সেই সমীকরণটাকে উল্টে দিতে শুরু করেছে। রাহুল গান্ধী যেভাবে বিষয়গুলোকে টেনে সামনে আনছেন, তাতে মোদী সরকারকে স্পষ্টভাবে ডিফেন্সিভ জায়গায় ঠেলে দিয়েছেন। তবে এর পেছনে আরেকটি তাৎপর্যপূর্ণ দিকও রয়েছে।
বিরোধীদের লড়াইয়ের গতি প্রকৃতি দেখলে বোঝা যায় রাহুল কিন্তু বিরোধী শিবিরের অন্য কাউকে এই আন্দোলনের কৃতিত্ব নিতে দিচ্ছেন না। কদিন আগে দেখা গিয়েছে সমাজসেবীদের সঙ্গে সংঘাতের পর কিভাবে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন। আর কৌশল খুব স্পষ্ট, তিনি দিল্লিকে কেন্দ্র করে লড়াই গড়ে তুলছেন এবং বিরোধীদের প্রতিরোধের একদম কেন্দ্রে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন এক ভিন্ন ধাঁচের রেজিস্ট্যান্স রাজনীতি হিসেবে। একসময় মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু কিংবা নেহেরু ইংরেজদের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমে অনড় প্রতিরোধ গড়ে তুলতেন, রাহুল যেন সেই আন্দোলনের মডেলকেই নতুন করে রাজনৈতিক ময়দানে নামিয়েছেন। বিজেপির প্রতিক্রিয়া দেখলেই তাদের অস্বস্তি বোঝা যায়। কখনো জেপি নাড্ডাকে নামিয়ে বলা হচ্ছে অরাজকতা সৃষ্টি হচ্ছে, তো কখনো রবিশঙ্কর প্রসাদের মতন বর্ষিয়ান নেতা এসে অভিযোগ করছেন রাহুল গান্ধী সবকিছু নিজের হাতে তুলে নিচ্ছেন, থানায় ধর্ণা দিচ্ছেন, খবর না দিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি চলে যাচ্ছেন। এই ছটফটানিটাই তো প্রমাণ করে পরিস্থিতি আগের মতো নেই। 20শে জুলাইয়ের পর থেকে ক্ষমতার সর্বোচ্চ জুটি সেই একচ্ছত্র রাজনৈতিক প্রভাব কিন্তু অনেকটাই ফিকে হয়েছে। পার্লামেন্ট স্ট্রিটের মতন গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া স্রেফ ঘাবড়ানোর লক্ষণ। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে বলেন নিজের পায়ে নিজে কুড়ুল মারা, একটা সাধারণ খবর ছিল, কিন্তু সরকারের এই ভুল চালগুলোর জন্যই সেটা এখন সুপার নিউজে পরিণত হয়েছে। আসলে যখন সময় খারাপ আসে তখন সিদ্ধান্ত নিতে গিয়ে একের পর এক ভুল হতে থাকে, বারবার ব্লান্ডার। সরকার চাইছে বিষয়টাকে ধামাচাপা দিতে, কিন্তু কাজের বেলায় উল্টো ফল হচ্ছে। অন্যদিকটা দেখুন, গত 1 মাস ধরে দেশের তরুণ সমাজ কিভাবে রাহুল গান্ধীর পাশে এসে দাঁড়াচ্ছে। পুলিশের চলন্ত ভ্যান আটকে দেওয়া সেই তরুণীর সঙ্গে রাহুল বসে চা খাচ্ছেন। যে ছাত্রদের উপর অত্যাচার হয়েছে তাদের নিয়ে প্রেস কনফারেন্স করছেন। আর আজ চোখে ছড়রা লাগা সাহিলকে নিয়ে সোজা থানায় চলে গেলেন এফআইআর করাতে। প্রয়াগরাজে লাখ দেড়েক তরুণের সমাবেশ আটকে দেওয়ার চেষ্টা করেছিল যোগী সরকার, কিন্তু সেখানেও তরুণদের ভিড় উথলে পড়েছিল। প্রশ্ন হলো, দেশের তরুণ প্রজন্ম কি তবে ধীরে ধীরে রাহুল গান্ধীর ওপর আস্থা রাখছে? আর ঠিক এখানেই ক্ষমতার কি আসল ভয়? একসময় কোটি কোটি টাকা খরচ করে রাহুলের গায়ে পাপ্পু ইমেজ সেটে দেওয়া হয়েছিল। অনেকদিন সেই ন্যারেটিভটা সুন্দর কাজ করেছিল, কিন্তু সেই ন্যারেটিভ বহুদিন হলো ভেঙে খান খান। হঠাৎ করে রাহুল গান্ধী রাজনীতিতে এতখানি সক্রিয় এবং অপ্রতিরোধ হয়ে উঠলেন কিভাবে? কোনো জাদু নয়, মূল কারণটা হলো তিনি সবসময় শিক্ষিত এবং যুক্তিবাদী মানুষ ছিলেন, যাকে রাজনৈতিক স্বার্থে এতদিন হেয় করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভক্তদের ওই লাগাতার আক্রমণই যেন কাল হয়ে দাঁড়ালো। বিজেপির এই ক্রমাগত আক্রমণ আর গালিগালাজের রাজনীতি এখন সাধারণ মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে। ভারত জোড়ো যাত্রার সময় থেকেই দেখা গিয়েছে আদর্শগত যুক্তি দিয়ে রাহুলের কথা কাটতে না পেরে বিজেপি নেতারা ব্যক্তিগত আক্রমণ আর কাদা ছোড়াছুড়ির রাস্তায় হেঁটেছেন। আজ যুক্তির লড়াইয়ে বিজেপি যখন সম্পূর্ণ দেউলিয়া, ঠিক তখনই তরুণ সমাজ রাহুল গান্ধীর ওই অনড় প্রতিরোধের মধ্যেই নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। রাহুল গান্ধী এখন অডিও ভিজুয়াল মাধ্যমকে রাজনীতির মূল অস্ত্র করেছেন। তিনি নিজেই যেন এক সাংবাদিকের ভূমিকায় নেমে এসেছেন। তার এই রণকৌশলকে মোদি ভক্ত দরবারি মিডিয়াও কিন্তু এখন আর এড়িয়ে যেতে পারছে না। গত 1-1.5 মাস ধরে রাহুলের একটা স্পষ্ট উদ্দেশ্য চোখে পড়ছে। তিনি এই মোদি সরকারের বিশ্বাসযোগ্যতার মূল শিকড়ে আঘাত করছেন। এর ফলে নরেন্দ্র মোদীর এতদিন ধরে তৈরি করা সেই পরাক্রমশালী ভাবমূর্তি ক্রমশ চুরমার হয়ে যাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে ক্ষমতার সর্বোচ্চ জুটি আজ তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। নিরপেক্ষভাবে দেখা হলে সরকার এখন ঢালু পথ দিয়ে নিচে নামছে। বিজেপি যেভাবে পর ভুল পদক্ষেপ করে তরুণ সমাজের সঙ্গে লড়াইয়ে নামছে, তা তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠছে। 50% তরুণ যে দেশের শক্তি, তাদের বিরুদ্ধে গিয়ে কোনো সরকার কি টিকে থাকতে পারে? রাহুল গান্ধী এখন আর শুধু বক্তৃতা বা রাজনৈতিক সভার উপর ভরসা করছেন না, তিনি পুরো ল্যান্ডস্কেপটা বদলে দিয়েছেন অডিও ভিজুয়াল মাধ্যমের কৌশলগত ব্যবহারের মাধ্যমে। ঘটনার একেবারে কেন্দ্রস্থলে নিজে দাঁড়িয়ে সরাসরি একটা তদন্তমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন তিনি। আর এই রণকৌশলকে মোদী সমর্থকদের কিংবা মূলধারার কোনো দরবারে মিডিয়ার পক্ষে উপেক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে রাহুল গান্ধীর রাজনীতির অন্যতম মূল নিশানা হলো মোদী সরকারের বিশ্বাসযোগ্যতার গোড়ায় আঘাত করা। লক্ষ্য করুন, অমিত শাহ বেশ কিছুদিন ধরে দিল্লি থেকে দূরে থাকার কৌশল নিচ্ছেন।
সংক্ষেপে বলতে গেলে গুজরাট লবির সেই তথাকথিত অপরাজেয় অধ্যায়ের রাশ আলগা হয়ে গিয়েছে। 50% তরুণের এই দেশে যুব সমাজ যখন সরাসরি ক্ষোভে ফেটে পড়ছে আর রাহুল গান্ধী সেই প্রতিরোধের মূল ভিত্তি হয়ে উঠছেন, তখন দিল্লির ক্ষমতা কেন্দ্রে ভাঙনের স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে। আসল খেলাটা এখন আর কেবল একটা এফআইআর এ আটকে নেই। দিল্লি পুলিশের এই আইনি নথি তো স্রেফ একটা সূচনা, যে গুজরাট লবি এতদিন ধরে নিজেদের অপরাজেয় ও সর্বশক্তিমান বলে বড়াই করত, তাদের সেই জাঁকজমকপূর্ণ দুর্গের ইটগুলো আজ খসে পড়তে শুরু করেছে। যে ক্ষমতার দম্ভে এতদিন জনগণের প্রতিবাদকে লাঠি আর ছড়রা দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ক্ষমতা আজ ভারতের রাজপথে এসে কাঁপছে। যেদিন এই তরুণ সমাজ ভয় পাওয়া ছেড়ে দেবে, যেদিন জেন জি তাদের অধিকার ছিনিয়ে নিতে রাস্তায় নেমে আসবে, সেদিন কোনো স্বৈরাচারী শাসক, কোনো অহংকারী লবি আর কোনো মিডিয়ার বানানো ইমেজ তাদের ঠেকাতে পারবে না। মনে রাখবেন, এটা শুধু রাহুলের জয় নয়, এটা এই দেশের সেই প্রতিটি বুটের তলায় পিষে যাওয়া যুবকের জয়। এখন দেখার এই ব্যাক ফুটে যাওয়া দম্ভ আর কতদিন নিজেদের পতন আটকে রাখতে পারে। ভালো থাকুন, উইকেন্ড ভালো কাটুক। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।